পূর্ব চীন সাগরে মানে একদম গভীর সমুদ্রে স্যাটেলাইটগুলো এমন একটা কিছু ধরেছে যা দেখে বিশেষজ্ঞরা রীতিমতো হতবাক। তাদের তো রাতের ঘুমই উড়ে গেছে। ব্যাপারটা খুবই অদ্ভুত আর সত্যি বলতে বেশ উদ্বেগজনকও। তো চলুন আজ আমরা এই রহস্যের একদম গভীরে যাব, দেখব ঠিক কি ঘটছে ওখানে। তো প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? সোজা কথায় ২,০০০ মাছ ধরার নৌকা খোলা সাগরে একদম নিখুঁত মিলিটারি ফরমেশনে কি করছে? এই একটা প্রশ্নই বুঝলেন আমাদের আজকের এই পুরো আলোচনার মূল কেন্দ্রবিন্দু। গল্পটা শুরু হয় যখন স্যাটেলাইট ডেটা আর জাহাজ ট্র্যাক করার সিস্টেমে হঠাৎ করে খুব অদ্ভুত একটা জিনিস ধরা পড়ল। দেখা গেল পূর্ব চীন সাগরে চীনের বিশাল এক নৌকার বহর জড়ো হয়েছে। এত বড় সমাবেশ আগে কখনো কেউ দেখেনি। আর এই দৃশ্যটা দেখেই কিন্তু বিশেষজ্ঞরা একদম নড়েচড়ে বসেন। শুধু সংখ্যাটাই একবার ভাবুন তো, একটা বা দুটো নয়, প্রায় ২,০০০ নৌকা। মনে হচ্ছিল যেন খোলা সমুদ্রের বুকে কেউ একটা আস্ত ভাসমান শহর বসিয়ে দিয়েছে। এই বিশাল সংখ্যাটাই ছিল প্রথম বিপদ সংকেত। কিন্তু শুধু সংখ্যাটাই বড় কথা নয়, আসল অবাক করা বিষয় ছিল তাদের ফরমেশনটা। এই নৌকাগুলো দুটো নিখুঁত একদম সমান্তরাল এল শেপের লাইন তৈরি করেছিল। আর সেই লাইনটা কত লম্বা ছিল জানেন? প্রায় ৪০০ কিলোমিটার। বাবা যায় ৪০০ কিলোমিটার! এটা কোনোভাবেই সাধারণ জেলেদের কাজ হতে পারে না, অসম্ভব। আর সবচেয়ে অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার হলো কোনটা জানেন? উত্তাল সমুদ্রে যেখানে সাধারণ নৌকা ঢেউ আর স্রোতের ধাক্কায় এদিক ওদিক চলে যায়, সেখানে এই বিশাল বহরটা প্রায় ৩০ ঘণ্টা ধরে তাদের ওই পারফেক্ট জ্যামেটিক শেপটা ধরে রেখেছিল। মনে হচ্ছিল যেন ওদেরকে কেউ অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখেছে। আর ঠিক এই পয়েন্টটাতেই সব বিশেষজ্ঞরা একমত যে এত বড় একটা এলাকা জুড়ে এমন মিলিটারি লেভেলের ডিসিপ্লিন, এটা একটাই জিনিস প্রমাণ করে, এটা কোনো সাধারণ জেলেদের এলোমেলো ব্যাপার নয়। এর পেছনে একটা সেন্ট্রাল কমান্ড ছিল যেখান থেকে সবকিছু কন্ট্রোল করা হচ্ছিল। তাহলে আসল প্রশ্নটা এসেই যায়, এরা আসলে কারা? যদি এরা সাধারণ জেলে নাই হয়, তাহলে এই মাছ ধরার নৌকার মুখোশের আড়ালে লুকিয়ে আছে কোন শক্তি? উত্তরটা হল চীনের গোপন তৃতীয় নৌবাহিনী। দেখুন, চীনের সামুদ্রিক শক্তিকে বুঝতে হলে তাদের ৩ স্তরের সিস্টেমটা জানতে হবে। একদম প্রথমে আছে তাদের রেগুলার শক্তিশালী নেভি, মানে PLA নেভি। এরপর আছে কোস্টগার্ড, যাদের কাজ হল আইন শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু এর বাইরেও একটা তৃতীয় শক্তি আছে, যেটা সবচেয়ে রহস্যময় আর সম্ভবত সবচেয়ে বিপজ্জনক। আর সেটাই হল এই ম্যারিটাইম মিলিশিয়া, মানে সাধারণ মাছ ধরার নৌকার আড়ালে লুকিয়ে থাকা এক বিশাল ছায়াবাহিনী। তো এই মেরিটাইম মিলিশিয়ার আসল পরিচয়টা কি? আচ্ছা, কাগজে কলমে এরা সাধারণ বেসামরিক জেলে, কিন্তু আসল ঘটনাটা হল এদের নৌকাগুলোতে লাগানো আছে মিলিটারি গ্রেড কমিউনিকেশন সিস্টেম। আর এর নাবিকদের রীতিমতো সামরিক ট্রেনিং দেওয়া হয়, মানে প্রয়োজনের সময় এই জেলেরাই হয়ে ওঠে সৈনিক। এই বাহিনীটাই হল চীনের গ্রে জোন যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। এর মানে হল সরাসরি যুদ্ধ ঘোষণা না করে যুদ্ধের ঠিক সীমানায় থেকে প্রতিপক্ষকে চাপে রাখা, এমনভাবে কাজ করা যাতে অন্য দেশগুলো বুঝতেই না পারে যে এটা কি সাধারণ কোনো ঘটনা নাকি কোনো আক্রমণের প্রস্তুতি। এদের কাজের কৌশলটা মূলত ৪ ধাপে হয়। প্রথমত, অস্বীকার করার সুযোগ। যেহেতু এরা দেখতে সাধারণ জেলের নৌকা, চীন সবসময় বলতে পারে এরা তো সাধারণ নাগরিক, আমাদের কিছু করার নেই। দ্বিতীয়ত, সংখ্যার শক্তি। হাজার হাজার নৌকা দিয়ে যে কোনো এলাকা ঘিরে ফেলা এদের জন্য কোনো ব্যাপারই না। তৃতীয়ত, এরা গুপ্তচরের মতো কাজ করে, শত্রুপক্ষের সব মুভমেন্টের ওপর নজর রাখে। আর চতুর্থত, দরকার পড়লে এরা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দিতে পারে। একবার শুধু সংখ্যাটা ভাবুন, ২ লাখেরও বেশি জাহাজ। যে কোনো আধুনিক নেভির জন্যই এটা একটা দুঃস্বপ্ন। আপনি এদের ওপর যুদ্ধজাহাজ দিয়ে হামলা করতে পারবেন না, কারণ কাগজে কলমে এরা তো সাধারণ নাগরিক। আবার এদেরকে উপেক্ষা করারও কোনো উপায় নেই। এটাই তো আসল খেলা। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে এরা কারা আর কিভাবে কাজ করে। কিন্তু প্রশ্ন হল, পূর্ব চীন সাগরের এই যে বিশাল মহড়া, এর আসল উদ্দেশ্যটা কি ছিল? বিশ্লেষকরা কিন্তু এর পেছনে বেশ কয়েকটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলছেন।
বিশ্লেষকদের মতে এটা আসলে বেশ কয়েকটা জিনিসের একটা পরীক্ষা ছিল। যেমন তারা হয়তো দেখছিল কত তাড়াতাড়ি এতগুলো নৌকাকে এক জায়গায় আনা যায়, অথবা তাদের নিজেদের কমিউনিকেশন নেটওয়ার্ক কতটা চাপ নিতে পারে। তারা কি একটা পুরো দ্বীপকে ব্লক করে দেওয়ার মহড়া দিচ্ছিল, নাকি এটা ছিল শত্রুপক্ষের রাডারকে হাজার হাজার ডট দিয়ে জ্যাম করে দেওয়ার একটা টেকনিক? তবে সবচেয়ে ভয়ের কারণটা হলো এটা হয়তো তাইওয়ানকে পুরোপুরি ঘিরে ফেলার একটা ড্রেস রিহার্সাল ছিল, এমন একটা অবরোধ তৈরি করার প্র্যাকটিস যা তাইওয়ানকে বাকি দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন করে দেবে, আর অন্য কোনো দেশের নৌবাহিনীকে সাহায্য করতেও দেবে না। কিন্তু ভাববেন না যে এটা শুধু চীন বা তাইওয়ানের ব্যাপার। চলুন এবার একটু বড় ছবিটা দেখি। কেন পূর্ব চীন সাগরের এই ঘটনাটা আসলে পুরো বিশ্বের জন্যই একটা বিপদ সংকেত? এর মূলে আছে একটা জিওপলিটিক্যাল কনসেপ্ট, যেটাকে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেইন। জাপান, তাইওয়ান আর ফিলিপিনকে নিয়ে তৈরি এই দ্বীপগুলো আসলে একটা প্রাকৃতিক দেয়ালের মতো, যা চীনকে সহজে প্রশান্ত মহাসাগরে যেতে বাধা দেয়। আর এই দেয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইট হল তাইওয়ান। চীনের জন্য তাইওয়ান দখল করার মানে হল এই দেয়ালটা ভেঙে ফেলা। আর সেটা করতে পারলেই তাদের নৌবাহিনী সরাসরি প্রশান্ত মহাসাগরে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় পৌঁছানোর ক্ষমতা পেয়ে যাবে। এই মহড়ার সময়টাও কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক এমন একটা সময় এটা করা হলো যখন আমেরিকা আর তার মিত্ররা মধ্যপ্রাচ্য আর বিশ্বের অন্যান্য সমস্যা নিয়ে ব্যস্ত। চীন হয়তো ভাবছে এটাই তাইওয়ানের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার সেরা সুযোগ। আর মহড়ার জায়গাটাও কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা হয়েছে জাপানের ওকিনাওয়ার খুব কাছে, যেখানে আমেরিকার বিশাল এক মিলিটারি বেস আছে। মানে এটা ছিল সরাসরি জাপান আর আমেরিকাকে পাঠানো একটা মেসেজ। মেসেজটা কি? দেখো, আমরা তোমাদের একদম দোরগোড়ায় চলে এসেছি। তো সবশেষে আমরা সেই প্রথম প্রশ্নেই ফিরে আসছি। পূর্ব চীন সাগরের এই যে ভুতুড়ে নৌবহর, এটা কি শুধু একটা অত্যাধুনিক মহড়া, নাকি একটা বিধ্বংসী যুদ্ধের ফাইনাল ড্রেস রিহার্সাল? এর উত্তর তো একমাত্র সময় দেবে। কিন্তু একটা কথা পরিষ্কার, পুরো বিশ্বের নজর এখন এই রহস্যময় নৌবহরের দিকে, কারণ এদের পরের পদক্ষেপটাই হয়তো ঠিক করে দেবে এশিয়ার ভবিষ্যৎ।